উত্তরবঙ্গে পাহাড় ঘুরে আজ আমরা উত্তরবঙ্গের দরজা শিলিগুড়িতে। শিলিগুড়ির আমজনতা, নেতা নয় জনতায় কি বলছেন সেই নিয়ে খোঁজ নেব। শিলিগুড়ি সবসময় রাজনৈতিকভাবে সচেতনতার দিক দেখিয়ে এসেছে। গত বিধানসভা এখানে বিজেপি বাজিমাত করেছিল। তাৎপর্যপূর্ণ বিষয় 2011-র পরিবর্তনের পর থেকে তৃণমূল একবারই এই শিলিগুড়িতে জিতেছে। এবারের ভোটে ফ্যাক্টর কি? লড়াই কি তিনমুখী নাকি বিজেপি বনাম তৃণমূলের লড়াই কি ভূমিপুত্রদের মধ্যে? কারণ শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি লড়ছেন শঙ্কর ঘোষ। সিপিআইএমের প্রার্থী সেও একদমই সন অফ সয়েল। সব মিলিয়ে ভূমিপুত্রদের লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে, কতটা কাজ করেছেন বিধায়ক? আসুন না খোঁজ নি নেতা নয় জনতায়। ধর্মকে ভোটে কাজে লাগানো হয়েছে, এটা তো বিজেপি করছে, শঙ্কর ঘোষই করছে। राजनीति ऐसा नहीं होता कि धर्म को लेके चले, राजनीति ऐसा होता है जो कर्म करे। শঙ্কর ঘোষকে যদি যাওয়া যায়, বলা যায়, কোনো বিপদের কথা উনি যায়। হাওয়া তো দেখা যাচ্ছে মানে দিদির ওদিকে বেশি একটু। হ্যাঁ? দিদির ওদিকে বেশি হাওয়াটা। এবারের ভোটের আগে শিলিগুড়ি বিধানসভায় হাওয়া কীরকম বইছে, কি দেখছেন? সব দলই তো মোটামুটি উঠে পড়ে লেগেছে, জোর টক্কর নাকি? টক্কর তো খুব হবে এবার মানুষ মনে করেন যে 2 বছর ধরে দিচ্ছে, বিজেপিকে অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু মানুষ বুঝে গেছে যেহেতু ওরা কোনো কাজ করছে না, ওরা জিতে ঘরে বসে আছে। এবার আমরা শিলিগুড়ি জনতারা দেখছি তো যে এখানে যা কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আমাদের মেয়র সাহেবই করছেন। গৌতম দেব করেছেন, কিন্তু শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক তিনি কি করলেন? তিনি তো শুধু দেখি নিন্দাই করে বেড়ায়, ওনাকে তো কোনো কাজ করতে উনি দেখিনি। নাকি একদম ঘরের ছেলের মতো রাস্তায় রাস্তায় থাকে, উনি ঘরেরই মানুষের ছেলে। সঙ্গে কথা বলে। হ্যাঁ, উনি ঘরেরই ছেলে, উনি ঘরেই থাকে, আর নিন্দা করার সময় ঘরের থেকে বার হয়ে আসে। 5 বছরে উন্নয়ন হয়নি? না না, হয়েছে, গৌতম দেবের হাত ধরে হয়েছে, ওই শঙ্কর ঘোষের হাত ধরে কিছু হয়নি। এখানে না অবাঙালি ভোট, নন বেঙ্গলি ভোট অনেকটা বেশি, ভোটে ফ্যাক্টর মনে হয়। ধর্ম করে একটা এমন ব্যাপার মানে করে তুলছে বিজেপি, ধর্মটাকে পুরো রাস্তায় নিয়ে রাজনীতিতে নামিয়ে ফেলেছে। অনেকে আবেগের বশতে ওই ধর্ম হিসেবে ভাবে যে বিজেপিতে ভোট দিচ্ছে। মানে ভোটের ধর্ম পালন হচ্ছে নাকি ধর্মের ভোট হচ্ছে? কি বলবো, আমি তো বলবো ধর্মকে ভোটে কাজে লাগানো হয়েছে, এটাই বলবো। কারা আমি। করে? এটা তো বিজেপি করছে, শঙ্কর ঘোষই করছে। दीदी लक्ष्मी भंडार मिल रहा है आपको? जी इसमें फायदा होता है? बहुत फायदा है, 1500 रुपया करके दीदी दे रही है, बहुत फायदा है, बहुत ही अच्छा लग रहा है। क्या करते हैं रुपये से? कभी कभी बच्चे लोगों का ट्यूशन फी नहीं रहता है तो लक्की भंडार के पैसा से ट्यूशन फी में भी डाल देती हूँ, कभी मैं स्कूल फी में भी डाल देती हूँ। बहुत ही फायदा होता है, कभी खुद के लिए भी, कभी दवा हुआ भी लगता है तो लक्की भंडार के पैसा से मैं दवा भी लेकर आती हूँ। कभी मेरा LIC में भी कम हो जाता है तो दीदी का पैसा मैं LIC में भी डाल देती हूँ। मतलब बहुत ज़्यादा ही लाभ हो रहा है दीदी का ये 1500 रुपया लक्की भंडार। शिलीगुड़ी में लास्ट 5 साल में जो विधायक था बीजेपी का शंकर घोष, वो कितना डेवलपमेंट किया है? शिलीगुड़ी का डेवलपमेंट कैसा हुआ है? 0 0 0 0। शंकर घोष कोई भी काम नहीं किए, सिर्फ उनको भाषण देना आता है, कोई भी काम नहीं करते हैं। यहाँ पे नॉन बंगाली वोटर ज़्यादा है तो उसका वोट बीजेपी की तरफ है। यहाँ पे धर्म के नाम में वो लोग वोट ले रहे हैं, कर्म के नाम में वोट नहीं ले रहे हैं। राजनीति ऐसा नहीं होता कि धर्म को लेके चले, राजनीति ऐसा होता है जो कर्म करे। अगर हम अपने समाज परिवार के अगल बगल में अगर हम अच्छा काम करेंगे ना तो उस समय में राजनीति करना बेस्ट लगता है। लेकिन मुझे शंकर घोष का राजनीति एकदम पसंद नहीं है। बीजेपी का पसंद है? जी बीजेपी का भी पसंद है। बीजेपी तो शंकर घोष डबल इंजन की सरकार क्या करते हैं, सिर्फ धर्मों को लेके ही काम करते हैं और उनका कोई काम नहीं। डेवलपमेंट की कुछ नहीं कोई करते? काम नहीं। उसका फंड से वो क्या करते हैं? उनका फंड से वो लोग मतलब हेलीकॉप्टर में उड़ते हैं, सूट बूट पहनते हैं। রাস্তাঘাটের হাল কিরকম? টাউনে তো ঠিক আছে, কিন্তু ভেতরে এগুলো ভাঙা আছে। রাস্তার ভেতরগুলো? হ্যাঁ, ভেতরগুলো ভাঙা আছে। বলছি এখানকার বিধায়ক শঙ্কর ঘোষকে চেনেন? সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, কিরকম কাজ করলেন 5 বছরে? করছে, কিছু জায়গায় ভালো করছে, কিছু জায়গায় এখন কাজ কিছু ছাড়া পড়ছে অল্প কিছু। বিধায়ক হিসেবে শঙ্কর ঘোষ আর এবার লড়াই গৌতম দেবের সাথে। হ্যাঁ। আপনি তো সাধারণ নাগরিক, কিরকম দেখছেন লড়াইটা? হাড্ডাহাড্ডি কঠিন? হ্যাঁ, হাঁটাহাঁটি কঠিন আছে। হাওয়া তো দেখা যাচ্ছে মানে দিদির ওদিকে বেশি একটু। হ্যাঁ? দিদির ওদিকে বেশি হাওয়াটা বোঝাচ্ছে। বিজেপি হাওয়া নেই? বিজেপির হাওয়া আছে, কিন্তু এগুলো দেখা এবার বোঝাচ্ছে একটু মানে তৃণমূলের হাওয়াটা বেশি বোঝাচ্ছে এখন এখানে। SIR এর প্রভাব পড়বে না ভোটে?
ওটা পড়তে পারে। আচ্ছা, তৃণমূলের পক্ষে চলে যেতে পারে। ওরকম সম্ভাবনা একটু বোঝাচ্ছে। বিধায়ক শঙ্কর ঘোষকে চেনেন? এই তো শঙ্কর ঘোষ সবাই কি লাগাই গেছে দেখেন। ও প্রচারের জন্য লাগিয়ে দিয়ে গেছে। চাই বিজেপি সরকার। শঙ্কর ঘোষ কীরকম, মানে কীরকম কাজ করেন? এবার তো শঙ্কর ঘোষ তো কাজ করেন তো করেন। দরকারে গেলে পাওয়া যায় বিধায়ককে? শঙ্কর ঘোষকে যদি যাওয়া যায় বলা যায় কোনো বিপদের কথা উনি যায়, হেল্প করে। হেল্প করতে। কার হাওয়া বইছে? হাওয়া বলছে এখন, হাওয়া যেটা বলছে শোনা তো যাচ্ছে কার? বিজেপির হাওয়া বেশি। দাদা, বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি চেনেন? হ্যাঁ চিনি, ভালো করে চিনি। 5 বছরে কিরকম কাজ করলেন বিধায়ক হিসেবে? কাজ এখন খারাপ করে নেই, আর তাছাড়া এমনি লোক হিসাবে ভালো। যখন তখন ওনার সাথে কাছে গেলে দেখা করলে কথা বলা যায়। শিলিগুড়িতে ধর্ম নিয়ে রাজনীতি হয় কি না হয় না? না, হয় না। এইবার যারা লড়ছে সব লোকাল, মানে একদম ভূমিপুত্র। এই যে ভূমিপুত্রের লড়াই, হাড্ডাহাড্ডি। লড়াই এবার কঠিন, হুম, লড়াই এবার খুব কঠিন। বলছি আমার একটা প্রশ্ন, এই লক্ষ্মী ভাণ্ডার দেয় সেটা প্রয়োজন না কাজ প্রয়োজন? কাজটাই তো বেশি দরকার, ওই টাকাটা দিয়ে কি আর সংসার চলে? শিলিগুড়ির আলো কিরকম, মানে হাওয়া কেমন? ভালো শঙ্কর ঘোষকে চেনেন? না, চিনি না, বিধায়ক চিনি না। গৌতম দেবকে চেনেন? হ্যাঁ। শিলিগুড়িতে প্রধান সমস্যা কি? শিলিগুড়িতে জলের সমস্যা আছে, ড্রেনেজ সমস্যা আছে। উনি বিধায়ক থাকে কি করলেন? তো জলের সমস্যা তো মেয়রের ভুল, তাহলে মেয়রের দোষ আছে তাদের। না, এবার মেন সমস্যা, এবার বিধায়ক যদি ওনাকে সাপোর্ট না করে কীভাবে হবে বলো? উনি তো ওনার নিয়ে রাজনীতি করে, খালি হিন্দু করে রাজনীতি করে। শিলিগুড়িতে কি ধর্মের রাজনীতি হচ্ছে? ধর্মের রাজনীতি হচ্ছে তো শিলিগুড়িতে। রাজনীতির যে মূল ধর্ম সেগুলো পালন হচ্ছে না, মানে উন্নয়ন, রাস্তাঘাট, আলো। না, ওটা তো মেয়র দেখে, মেয়র তো যা দেখে ভালোই দেখে, কিন্তু কই তো বিধায়ককে আমি দেখতে দেখলাম না, একদিনও দেখতে দেখলাম না। শিলিগুড়িতে হিন্দিভাষী বা নন বেঙ্গলি ভোট অনেকটা বড়, সেটা ভোটে ফ্যাক্টর হবে? অবশ্যই। সেই ভোটটা কি বিজেপির দিকে যাবে বলে মনে হয়? নন বেঙ্গলি ভোটকে পুরাটাই বিজেপির দিকে যাবে, এটা ভুল কথা। কেউ নন বেঙ্গলিরা আমাদেরও ভোট দেয়, তৃণমূলকে ভোট দেয়। এসআইআর এখানে এফেক্ট আছে? এশার বেশিরভাগ প্রভাব পড়ছে গ্রাম এলাকায়। যেমন একটা বুথে আপনি দেখে নেন, একটা বুথে দেখবেন যে 300 ভোট কাটা গেছে, কোনো বুথে 400 ভোট কাটা গেছে, এরকম অনেক বুথে হয়েছে। সে তো নর্মাল প্রক্রিয়া। না, নর্মাল প্রক্রিয়া, যেমন এর আগেও এশার হয়েছিল, কিন্তু এরকম হয়নি। এখনকার এশার পলিটিক্যালভাবে এশার কারা করছে? যেমন আমাদের গণেশ কুমার, বিজেপি সমর্থিত গণেশ কুমার যাকে বলা হয়। আমি তো কমিশন তো নিরপেক্ষ। নিরপেক্ষ বলা যায় না। দেখেন দাদা, বিধায়ক এখানে কেমন কাজ করলেন দেখতে পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই সব সময় দেখা যায়। নাম জানেন তো? হ্যাঁ, ডক্টর শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষকে পান? অবশ্যই পাই, সমস্ত কাজেই পাই। 5 বছরে কোনো কাজ করলেন? করেছে, উন্নয়ন হলো কিছু? উন্নয়ন তো করেছে, কি হলো? অনেক কিছু উন্নয়ন, কিন্তু উন্নয়ন করতে গিয়ে মাঝে দেখলাম আমরা বাধা পাচ্ছেন? অবশ্যই বাধা পাচ্ছে। কিছুদিন আগে উনি ধর্নায় বসেছিল এই কাজের ব্যাপারে। উনি আপদে বিপদে সবসময় সবার পাশেই থাকে। কাজ করতে পারছেন না কেন? মানে শঙ্কর ঘোষকে কাজ করতে দিচ্ছে না কে? শঙ্কর দ্বারা এখন বিরোধিতা আছে, কিন্তু আমাদের সরকার আছে, আমাদের হচ্ছে তৃণমূলের সরকার। ও, মানে যেহেতু বিজেপির বিধায়ক, হ্যাঁ, সেই জন্য কাজ করার সুযোগ পাচ্ছেন না। অবশ্যই এটা করতে দেওয়া হচ্ছে না। হাড্ডাহাড্ডি লড়াই। গৌতম দেব তো ভূমিপুত্র, আমাদের শঙ্করদাও তো ভূমিপুত্র, হুম। শঙ্কর ঘোষও তো ভূমিপুত্র। আবার এই শঙ্কর ঘোষ আমার শরদিন্দু এলাকার। চক্রবর্তী, উনিও ভূমিপুত্র। 3 ভূমিপুত্রের লড়াই। 3 ভূমিপুত্রের লড়াই। কি হবে? হাওয়া কি? 4ঠা মে দেখা যাবে কে কি হবে। বিজেপির উত্তরবঙ্গে এত উত্থানের কারণ কি বলতে পারবেন? যেমন দেখবেন বিজেপি 2016 থেকে 21-এ হিউজ পরিমাণ বেশি ভোট। এবারও পাবে, হ্যাঁ, এবারও মনে হচ্ছে পাবে। কেন? উত্তরবঙ্গটা হচ্ছে বিজেপির একটা শক্ত ঘাঁটি। অনেক অবাঙালি আছে বলে। হ্যাঁ, প্রচুর অবাঙালি আছে, সেই ভোটটা বিজেপি পাবেই। হ্যাঁ, অবশ্যই। শিলিগুড়িতে আমজনতার সঙ্গে কথা বলে তাদের মনের কথা শুনে প্রশ্নের উত্তর খুঁজে বোঝার চেষ্টা করলাম এবার ভোটে শিলিগুড়ি কোন দিকে এগিয়ে। আসুন, নেতা নয় জনতায় দেখা হচ্ছে আপনার শহরে, আপনার জেলায়।
বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে, পথ জুড়ে কি করবি বড়াই, সরতে হবে। মনে পড়ে বাঙালির অতি চেনা সেই গানটা, বাঙালির শয়নে স্বপনে চিন্তনে জাগরণে যিনি, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে দু লাইন উদ্ধৃত করেই আজকের নেতা নয় জনতায় আমি পারাদীপ পৌঁছে গেছি বীরভূম জেলার অন্তর্গত বোলপুর বিধানসভা কেন্দ্রে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বোলপুরের মানুষ গত 5 বছরে তারা কি চেয়েছে আর কি পেয়েছে, সরাসরি তাদের মুখ থেকে সেই হিসাব, সেই খতিয়ান যেমন নেব, পাশাপাশি আগামী 5 বছরের জন্য বিধায়ক নির্বাচনের সময় তারা কি কি ইস্যু মাথায় রাখবেন, কেমন বিধায়ক চান তারা, সরাসরি শুনে নেব বোলপুর বিধানসভা কেন্দ্রের যে ভোটার রয়েছে সেই ভোটারদের মুখ থেকে। আমরা চাই এসআইআর হোক, সাধারণ মানুষের নাম যেন কোনোভাবেই বাদ না পড়ে। দেখুন, এসআইআর মূলত একটা রাজনৈতিক প্রোপাগান্ডা, যেটাকে ব্যবহার করে আমরা দেখেছি বহু রাজ্যে এর আগে ভোটে জিতেছে একটি সরকার। এবারে যে ভোট, সেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে না দেওয়ার জন্য ভোট, কর্মসংস্থানের দাবিতে ভোট। ভোটের ইস্যু হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এর বাইরে ধর্ম অথবা অন্য কিছু কোনো ইস্যু নেই। নেতা নয় জনতায় আমি পারাদীপ আজ বোলপুর বিধানসভা কেন্দ্রে, এবং বোলপুর বিধানসভা কেন্দ্রে যারা ভোটার তারা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি তাদের কাছে পৌঁছে যাব। কিন্তু সবার আগে যে বিষয় জানতে চাইব, যেটা সব থেকে এই মুহূর্তে চর্চিত বিষয় রাজ্যে, এসআইআর নিয়ে কি অভিজ্ঞতা আপনাদের? আমরা চাই এসআইআর হোক, যারা বৈধ ভোটার, যারা মারা গেছেন, যারা ভোটার নেই, তাদের নাম বাদ পড়ুক, সাধারণ মানুষের নাম যেন কোনোভাবেই বাদ না পড়ে। দেখুন, এসআইআর মূলত একটা রাজনৈতিক প্রোপাগান্ডা, যেটাকে ব্যবহার করে আমরা দেখেছি বহু রাজ্যে এর আগে ভোটে জিতেছে একটি সরকার, এবং আবার তারা বাংলাতেও সেটাকে এসআইআর দিয়েই বাংলা দখল করতে চাইছে, এবং মূলত সাপ্রেশন আসছে। বাংলার বহু মানুষ, বাংলায় আদিবাসীরা এখানে থাকে, যাদের ডকুমেন্টসই নেই, তারা এতদিন ধরে জল জঙ্গল জমি রক্ষা করে গেছে, তারা কাগজ কোথায় পাবে? তো সাধারণ নাগরিককে নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে এসআইআর। এক ভাই আমাদের এখানে বললেন যে যারা জল জমিন জঙ্গল, যারা আদিবাসী, তাদেরকে নাকি বাদ দেওয়ার চক্রান্ত চলছে। 2002 সালের আগেও তো তারা ছিল, তারা কি বাদ পড়েছে? দেখুন, এসআইআর নিয়ে বলার কিছু নেই। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, লাইনে দাঁড় করানো। আপনি যা করবেন ওরা লাইনে দাঁড় করাবে, এসআইআর নিয়ে লাইনে দাঁড় করাবে, গ্যাস নিয়ে লাইনে দাঁড় করাবে, রাস্তায় নোটবন্দি নিয়ে দাঁড় করাবে। ওদের কাজ হচ্ছে মানুষকে হ্যারাস করা, বাঙালিকে হ্যারাস করা। একই সঙ্গে অন্য আরেকটা প্রসঙ্গ, এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একটা নতুন ট্রেন্ড বাংলার রাজনীতিতে দেখা যাচ্ছে, মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া। আসলে বেকারত্বকে ঢাকতে ভারতবর্ষের যে নানান অবস্থা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, একদিকে আমরা দেখছি সারা বিশ্বে সংকট লেগে রয়েছে, সেই সংকটে ভারতবর্ষ যখন নিজেদের এই গ্যাস থেকে শুরু করে তার জ্বালানি, তার বিভিন্ন প্রকল্পকে সাকসেস করতে পারছে না, মানুষকে যখন বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে, নানান ঘটনার মধ্যে দিয়ে মানুষ অতিবাহিত হচ্ছে, তখন ধর্মই একটা সেই মোহ, যাকে চোখে চাপিয়ে দিলে মানুষ আর এগুলো নিয়ে ভাববে না, সে রুটি কাপড়া মাকানের নিয়ে প্রশ্ন করবে না, সে ধর্মের নামে মারবে এবং মরবে। এটাই তো ভারতবর্ষের বিভিন্ন সরকার করে আসছে, তা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক। আগে মা কালী পুজো হতো, দুর্গা পুজো হতো, এখনও সেটা হচ্ছে, হনুমান জয়ন্তী আগেও পালন হয়েছে, এখনও হচ্ছে। এবার সেটাকে নিয়ে যদি বলে যে ধর্ম মেরুকরণ, ধর্মতলাতে দুদিন আগে মাননীয়া বললেন আমাদের যে 1 সেকেন্ডে ছেড়ে দিলে বুঝতে পারছেন না, মানুষকে বোঝাতে চাইলো যে কোন সজাতিকে এটা বোঝাতে চাইলো, এটাও তো আমরা প্রশ্ন রাখছি। আমরা তো ধর্ম মেরুকরণ করছি, ধর্ম মেরুকরণ তো মাননীয়াই করছে। ধর্ম নিয়ে রাজনীতি এই বিজেপি সরকারই শুরু করেছে। বিজেপি সরকার একটা পার্টিকুলার ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এই নোংরা রাজনীতি আমাদের বিজেপি সরকারই করে, বাংলার মুখ্যমন্ত্রী এরকম রাজনীতি করে না, বাংলার মুখ্যমন্ত্রী সেকুলার। ধর্ম নিয়ে রাজনীতি এটা একটা খুবই লজ্জাজনক বিষয়। আমাদের এই সৌভাতৃত্বের বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিতে এসে দাঁড়িয়ে যদি বলা হয় যে আমাদের সোনার বাংলা সাম্প্রতিক বাংলা হতে চলেছে, তাহলে কেমন লাগবে জিনিসটা? এই হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এসব কী আছে? আমরা যখন স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলাম তখন কি আমরা দেখেছিলাম না শুধু হিন্দু যাবে, না শুধু মুসলিম যাবে? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিরপেক্ষভাবে লড়েছিলাম, তাহলে আজকে কেন এরকম প্রশ্ন আসবে?
ইস্যুতে ভোট হবে? বোলপুরের মানুষ, শান্তিনিকেতনের মানুষ, তারা ভোট দেওয়ার সময় কি কি বিষয় মাথা রাখবেন? ভোটের ইস্যু হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। এর বাইরে ধর্ম অথবা অন্য কিছু কোনো ইস্যু নেই। এবারে যে ভোট সেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে না দেওয়ার জন্য ভোট, কর্মসংস্থানের দাবিতে ভোট, এছাড়াও আরজি করের অভয়ের বিচারের ভোট। মানুষ উন্নয়নের নিরিখেই ভোট দেবে, ধর্মের নিরিখে মানুষ ভোট দেবে না। রাজ্য সরকার গত কয়েক বছরে বেশ কিছু প্রকল্প, সরকারি প্রকল্প চালু করেছে। তার মধ্যে স্বাস্থ্যসাথী আছে, তার মধ্যে কন্যাশ্রী আছে, কিন্তু সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে ভোটের আগে, ঠিক ভোটের আগে আগে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়ে দেওয়া এবং একই সঙ্গে যুবসাথী প্রকল্প চালু করা। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে দেওয়া কিংবা যুবসাথী প্রকল্প চালু করা, ভোটে কি এর প্রভাব পড়বে নাকি এটা শুধুই ভোটের চমক? ভাতা কখনো একটা নাগরিকের অর্থ সুরক্ষা হতে পারে না। একজন নাগরিকের অর্থ সুরক্ষা হচ্ছে তার কর্মসংস্থান, এবং কর্মসংস্থান আসে শিক্ষা থেকে। সেই শিক্ষা এবং কর্মসংস্থান পশ্চিমবঙ্গে যে বহুগুণ পিছিয়ে গেছে তা পশ্চিমবঙ্গের সিলেবাস দেখলে বুঝতে পারি, তাই স্কুল কলেজগুলোর দিকে তাকালে বুঝতে পারি। যে সমস্ত রাজ্যে কেন্দ্রীয় সরকারের ডবল ইঞ্জিন সরকার আছে সেই সমস্ত রাজ্যগুলির উন্নতি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আজ বাংলার যুবক গুজরাটে চাকরি করতে কেন যায়? নিশ্চয়ই গুজরাটে কর্মসংস্থান আছে, বাংলা নিশ্চয়ই কর্মসংস্থান দিতে পারছে না বলেই বাংলা যুবকরা বাইরের রাজ্যে যাচ্ছে। বাংলায় শিক্ষা নেই, শুধু ভাতার রাজনীতি, এবং বাংলা থেকে এই কারণেই বাইরের রাজ্যে যেতে হচ্ছে কাজ করতে, কর্মসংস্থান খুঁজতে। ভাতার কথা প্রথম তুললো ওনারা। আমি প্রথমে একটা কথা যে ওনারা কি যুবশ্রী টাকা নেন না কেউ ওইখানের মধ্যে? সবাই লাইন হয় অনলাইনে যুবশ্রী ফর্ম জমা করেছে, টাকা ওরা নেয়। টাকাটি কি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ঘর থেকে দিচ্ছে নাকি? আপনার আমার ট্যাক্স নিয়েই তো দিচ্ছে। বাংলার বাইরে, ভৌগোলিক সীমানার বাইরে বাঙালি লাঞ্ছিত, বঞ্চিত, এমন একটা অভিযোগ আসছে। শান্তিনিকেতন, কবিগুরুর দেশের মানুষ তোমরা, এখানকার ভোটার, কি মনে করো? হ্যাঁ, আমরা দেখেছি যে বাংলার বাইরে বাঙালিদের যেভাবে অপমান করা হচ্ছে, এবং আমরা সেটাও দেখতে পাচ্ছি যে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের লেখা গান গাওয়ার জন্য যেভাবে সমালোচনার সম্মুখে পড়তে হচ্ছে এবং যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা লজ্জাজনক। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অথবা রাজ্যের যে সরকার কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। শুধুমাত্র ধর্ণা মঞ্চের দ্বারা এটার সলিউশন হবে না। তারা কোনোভাবেই কেন্দ্রের কোনো মন্ত্রীর সাথে বা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছুক নয়। সুতরাং বুঝতেই পারছি যে বাঙালিকে কারা বা কে বঞ্চিত করছে, এই দুই সরকার মিলেই করছে। বাংলার লোকজনকে বাইরে কাজ করতে যেতে হবে কেন? এটাই হচ্ছে প্রথম কথা। বাংলায় কর্মসংস্থান থাকবে না কেন? বাংলার মতো এত বড় একটা রাজ্যে, যেখানে আগে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস নেক্সট বলে একটা শব্দ আমরা জানতাম, তো আজ বাংলার সেই প্রগতিশীল বাংলা আজ কোথায় গেল? কেন্দ্র সরকারের কাজ হচ্ছে বাঙালিদেরকে হেনস্থা করা। শুধু পরিযায়ী শ্রমিক নয়, আপনি যদি অন্য জায়গায় গিয়ে কোনো নর্মাল মানুষও তাদের রাজ্যে যায়, তারা এমনভাবে ব্যবহার করে, এত মানে আপনার অত্যাচার করে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই নিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছিলেন, তিনি কোনো সদুত্তর করেননি বা এটা নিয়ে ভাবেননি। বাংলার সম্মানের কথা তো আমি তাদের থেকে আশাই করি না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শান্তিনিকেতন, প্রাণের বিশ্বভারতীর উপরে জেসিবি দিয়ে হামলা করেছিল, তারাই আজকে আবার এমএলএ টিকিট পাচ্ছে সেই দল থেকে। ভাইয়ের কাছে হয়তো তথ্যটা ভুল এসেছে। আমরা সে সময় রানিং স্টুডেন্ট ছিলাম বিশ্বভারতীর, তো ঘটনাটা ওরকম হয়নি। ঘটনাটা হয়েছিল অন্য কারণ একটা, যেটা কোনো এখানে আমাদের রাজ্য সরকারের কোনো ভূমিকা ছিল না। যখন বিশ্বভারতীর গেট ভাঙা হয়েছিল তৃণমূলের দ্বারা, তৃণমূলের নেতৃত্বের দ্বারা, তখন এই ভাইরাই আন্দোলন করে গড়ে তুলেছিল বিশ্বভারতীর বুকে, বিশ্বভারতীর এই আঘাতের বুকে। আজকে 26-এ ভোটের প্রাক্কালে এসে তারাই আজকে সেটার বিরোধিতা করছে। তো আমার এটা আশ্চর্য লাগছে যে আজকে অতি বামরা হারিয়ে গিয়ে আজকে অতি তৃণমূলে পরিণত হয়ে গেছে। এর থেকে বলার কিছু নেই। যখন বিজেপিরা বা এভিভিপিরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, তখন তারা কোথায় থাকেন? তখন তাদের মনে হয় না যে বিদ্যাসাগর কি বাঙালি নন? 2026-এর বিধানসভা নির্বাচনে বোলপুরের মানুষ, শান্তিনিকেতনের মানুষ, তারা কেমন বিধায়ক চান? দুর্নীতিমুক্ত বিধায়ক চাই, যারা সাধারণ মানুষের পাশে থাকবে, কর্মসংস্থান তৈরি করবে, বোলপুরের রাস্তাঘাট উন্নয়ন করবে। দেখুন, বিধায়ক এমন চাই যাকে ভোটের আগে এসে আক্ষেপ করতে হবে না বোলপুরবাসীর কাছে এসে, এবার অন্তত ভোটটা আমাকে দিয়েন। আমরা এমন একটা বিধায়ক চাই যে সবসময় মানুষের পাশে থাকবে, মানুষের জন্য কাজ করবে। যারা শিক্ষা নিয়ে কথা বলবে, যারা স্কুল কলেজ বানাবে, যারা কলেজে স্কুলে শিক্ষক নিয়োগ করবে, দুর্নীতিমুক্ত যারা সরকার গঠন করবে, তাদেরকেই আমরা চাই। মমতা ব্যানার্জির নিচের স্তর থেকে মন্ত্রী লেভেলের লোক পর্যন্ত সবাই বিধায়কের যোগ্য। উনি যাকে মনে করবেন আমরা তাকেই মেনে নেব। বিধায়ক কেমন চাই সেটা বিষয় নয়, দুর্নীতিমুক্ত সরকার চাই। এবার বোলপুরে মূলত ত্রিমুখী লড়াইয়ে বোলপুর এবার কোন দিকে রায় দেয়? আগামী 5 বছর বোলপুর কাকেই বা নিজের
জনপ্রতিনিধি করে বিধানসভায় পাঠায় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বোলপুর থেকে আমি পারাদীপ বিদায় নিলাম। দেখা হবে নেতা নয় জনতা নিয়ে অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে, অন্য কোনো জেলায়।